বিক্রম, আমার একটু গন্ডগোল লাগছে। 1 ঘন্টার ওপর সময় কেটে গেল, মীরা এখনো সিগন্যাল দিল না। একটা কাজ করো, টিমকে বলে ফার্ম হাউসের পিছনে যেতে। হ্যাঁ, ফার্ম হাউসের পিছন দিক থেকে অ্যাপ্রোচ করতে। সবাই ফার্ম হাউসের দিকে অ্যাপ্রোচ করো। মুভ। লোকগুলো নিজেরাই সুইসাইড করলো। মীরা আর বাচ্চাগুলোকে ওরা এখানেই লুকিয়ে রেখেছে। বিক্রম, পুরো বাড়ির তল্লাশি নাও। স্যার। এই মেয়েটাকে কি করবো? এ তো উঠছেই না। আরে একে খতম করে দে।
জ্যোৎস্না আর বাকি মেয়েদের ফিরিয়ে আনার জন্য মীরা নিজেকে মির্জার হাতে বিক্রি করে দিয়েছিলেন। তার নেওয়া এই পদক্ষেপ একটা দৃষ্টান্ত ছিল, কিন্তু মীরা কখনো এটা অনুমানই করতে পারেননি যে এর ফলে তিনি নিজেকে কত বড় বিপদে ফেলছেন। কিন্তু বাইরে দাঁড়িয়ে থাকা নিজের টিমকে মীরা কোনো সিগন্যাল দিতে পারার আগেই আর ডিএসপি বিনোদ তিওয়ারি ভিতরে এসে সবাইকে বাঁচানোর আগে মীরা এবং বাকি মেয়েদের জঙ্গলের রাস্তা দিয়ে অন্য কোনো জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল। এখন যেখানে মীরাকে আনা হয়েছে সেটা কোনো সাধারণ জায়গা নয়। সেখানে পৌঁছতেই মীরা বুঝতে পারলেন যে তার মোকাবিলা কোনো সাধারণ চাইল্ড ট্রাফিকিং দলের সঙ্গে নয়, বরং ঝাড়খণ্ডের কুখ্যাত অপরাধীদের সঙ্গে। মাঝে মধ্যেই আমি ভাবি তুমি এত শক্তি পাও কোথা থেকে। শক্তি পাওয়া যায় না, তৈরি করতে হয়। তবে আমার শক্তি তৈরি করার পিছনে সব থেকে বড় হাত তোমার। তাহলে কি আমি তোমার জন্য যা যা করি সেটা শুধু তোমার মধ্যে শক্তিই যোগান দেয়? সেই জন্য কি আমরা কখনো আমাদের সন্ধান নিতে পারবো না? ঘোড়ার খুঁড়ে যদি তুমি পেরেক মেরে দাও তাহলে তো উড়ানো দূরে থাক, ও ঠিক মতো উঠে দাঁড়াতেও পারে না। আর তুমি যে বাচ্চাটার কথা বলছো সেটা আমাদের দলের কাছে কাঁটা হয়ে উঠবে, এমন এক কাঁটা যার জন্য আমাদের দলটাও শেষ হয়ে যেতে পারে। কিন্তু আমার তো খুব ইচ্ছে হয় যে আমারও একটা সন্তান হোক, তাতে যদি ও কাঁটাও হয়ে থাকে সেই কষ্টটাও আমার কাছে সব থেকে বড় আনন্দ হবে। পূর্ণিমা, মানুষের বিস্তার আর ধ্বংসের পিছনে দুটোই কারণ হতে পারে। হয় ও সময়কে মুঠোয় পুরে নেয়, না হলে নিজে সময়ের মুঠোতে চলে আসে। আর কর্ণকে আজ অব্দি কেউ মুঠোয় পুরতে পারেনি, তাহলে অন্য কিছু আর কি হবে? কমান্ডার ক্ষমা করবেন, আমি পরে আসছি। শুধু তুই পরে আসবি? স্যার, এই রেডিও মোডেম যেটা আমরা ফার্ম হাউস থেকে পেয়েছি, এটা আসলে ওরা নিজেদের কমিউনিকেশনের জন্য ব্যবহার করে। স্যার, এর পাওয়ার 300 মেগাহার্টজ। ওরা এই রেডিও মডেমটাকে বেশ মডিফাই করেছে, যার ফলে অনেক দূর পর্যন্ত এটা কমিউনিকেট করতে পারে। স্যার, হাই রেডিও ফ্রিকোয়েন্সির জন্য এদের ধরাটা এত সহজ হবে না। শুরুতে তো আমি ভেবেছিলাম যে এই কেসটা একটা চাইল্ড ট্রাফিকিংকে কেন্দ্র করে, কিন্তু কেসটা এখন সিরিয়াস হয়ে গেছে। এই কেসটার পিছনে নকশালরা আছে মনে হয়, আর ওদের বিরুদ্ধে কিছু করতে গেলে সরকারের কাছ থেকে বিশেষ পারমিশন নিতে হবে। ফরেস্ট ডিপার্টমেন্টেরও সাহায্য চাই। ততক্ষণ তুমি এই মডেমে নজর রাখো। আমি আশা করছি মীরা আমাদের কোনো সিগন্যাল দেবে, অথবা আমরা ওদের কোনো সিগন্যালকে ধরতে পারবো। রাইট স্যার।
জোছনা, আমি তোমাদের সকলকে এখান থেকে নিয়ে যেতে এসেছি। যা হয়ে গেছে সেটা হয়ে গেছে, কিন্তু তোমার মা বাবা এখনো তোমার জন্য অপেক্ষা করছে। আমার মা বাবা ওরা ওরা আমার অপেক্ষা করছে। আপনি কে? ধরে নাও আমি তোমার একজন দিদি, আর দিদি তার বোনকে বলছে আর কিচ্ছু হবে না তোমার সঙ্গে। চলো, সর্দার তোমাদের ডেকে পাঠিয়েছে। সব জিনিস নিয়ে নিয়েছিস তো? কিছু পড়ে নেই তো? হ্যাঁ কমান্ডার, সব কিছু নিয়ে নিয়েছি, কিচ্ছু ফেলে যাচ্ছি না। সর্দার, নতুন মাল। এই ভিড়ের মধ্যে তোমাকে মানাচ্ছে না, তোমায় একা চাই। কর্ণ, যে এই গোটা সন্ত্রাসবাদী দলের প্রধান ছিল, সেই বাচ্চাদের শুধুমাত্র এই জন্য নিজের কবজায় রেখেছিল যাতে সে নিজের ইচ্ছে মতো ওদের কামনার স্বীকার করতে পারে। যা কিছু করছিল তা ব্যাখ্যা করার জন্য অমানবিক শব্দটা খুব ছোট ছিল। ওর চিন্তাভাবনা ঘৃণ্য ছিল, আর ওর এই ধারণা একদম ভুল ছিল যে বন্দুকের নলের ভয় দেখিয়ে ও যা খুশি তাই করতে পারবে। মীরা এখন এই দলের কবজায়, পদে পদে বিপদ ছিল, কিন্তু মীরা ভয় পাওয়ার মানুষ নয়। কিন্তু মীরা কি তার এই উদ্দেশ্যে সফল হতে পারবেন? মীরা কি এই নিরীহ মেয়েগুলোকে বাঁচাতে পারবেন? কর্ণকে কি উপযুক্ত শাস্তি দিতে পারবেন? এটা তো মীরা ম্যাডামের গলার আওয়াজ। তার মানে মীরা ম্যাডাম সেফ আছেন। লোকেশনটা কোথায় আছে? এক সেকেন্ড স্যার। স্যার, এই সিগন্যালটা তো ভানগাড় জঙ্গল থেকে আসছে, এখান থেকে 9 কিলোমিটার। বিক্রম, এক্ষুনি পুরো ফোর্স রেডি করো। এই সুযোগটা আমাদের ছাড়লে চলবে না। স্যার, কোথায় কাটবো বল? হাত না পা নাকি ঘাড় থেকে বল?
বল তুই একা পালানোর কথা ভাবলি কি করে? হ্যাঁ, আমার অনুমতি ছাড়া জঙ্গল থেকে একটা পাখি উঠতে পারে না। চল, এবার তুই এটা শাস্তি পাবি। চল ছেড়ে দাও আমায়। চল। এখান থেকে পালাবি? হ্যাঁ, এখান থেকে পালাবি? না, এবার দেখাচ্ছি তোকে। ছেড়ে দাও। দিদি, 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 আমার সঙ্গে কি সব আচ্ছা করছে? ঠিক আছে ঠিক আছে, আর কিচ্ছু হবে না, আমি কথা দিচ্ছি তো। তুমি সোজা তোমার মা বাবার কাছে যাবে। রচনা, আমার কথা শোনো। হ্যাঁ, এক্ষুনি এখান থেকে যেতে হবে, তা নাহলে কিন্তু ওদের সন্দেহ হতে পারে। হ্যাঁ চলো। কোথায় গেছিলি তুই? না, ওই একটু নিচে গেছিলাম। মীরাকে দাদা ডেকে পাঠিয়েছে। আপনি ডেকেছেন? কিন্তু যেদিন থেকে তোমায় দেখেছি, তোমার এই সুগন্ধ মৃত্যুর থেকেও বড় একটা নেশা। শেখরের লাশ পাওয়া গেছে নিচে। কেউ ওর মাথাটা থেঁতো করে ওকে মেরে ফেলেছে। কি? এটা কি করে হতে পারে? আমাদের পাহারা এত মজবুত যে হাওয়াও আমার অনুমতি ছাড়া প্রবেশ করে না। তাহলে এটা কি করে হলো? এটা এমন কোনো কারণে হয়নি তো যে হাওয়াতে অন্য কারোর সুগন্ধ মিশে গেছে? তার মানে মানে আমি এটা বলতে চাইছি, যেখানে শেখরের লাশটা পাওয়া গেছে আমি এই মেয়েটাকে ওখান থেকেই আসতে দেখেছি। আমার মনে হচ্ছে যে সবকিছু এই মেয়েটাই করেছে। তাড়াতাড়ি বল, সত্যিটা কি? সর্দার, আমি শেখরকে শেষবার জ্যোৎস্নার সঙ্গে দেখেছিলাম। তুই যদি মিথ্যে কথা বলিস তাহলে একে আমি মেরে ফেলবো। দাঁড়ান আপনি, দাঁড়ান, আমি বলছি। আমি আসলে নিচে গেছিলাম, সেই সময় আমার মনে হলো যে শেখর কারোর সঙ্গে কথা বলছে। ঠিক করে শুনে এটা বুঝতে পারি যে ও পুলিশের সাথে কথা বলছিল। আপনাকে ধরতে পারলে যে 5 লাখ টাকা পুলিশ দেবে, ও সেটা নিয়েই কথা বলছিল। ও পুলিশকে এই জায়গাটার ঠিকানা দিচ্ছিল। আমি যখন ওর কথা শুনছিলাম ও হঠাৎই আমাকে দেখতে পেয়ে যায়। ও আমার উপর হামলা করার চেষ্টাও করে। আমি স্বীকার করছি যে আমি শেখরকে মেরেছি, কিন্তু ও 5 লাখ টাকার জন্য বিক্রি হয়ে গেছিল। আমি পাশে থাকা বন্দুকটা দেখতে পাই আর সেটা দিয়ে ওর মাথায় মারি আমি। কই দেখি শিকারে বন্দুকটা নিয়ে আয় তো। এ নিজে প্রাণে বাঁচার জন্য গল্প বানাচ্ছে। ওকে এক্ষুনি মেরে ফেলো। সত্যি বলছি, মিথ্যে বললে তাহলে এই ভুল ভাবনাতেও আপনি আমাকে মেরে ফেলতে পারেন। তুমি ওর উপর ভরসা করে কিন্তু খুব বড় ভুল করছো।
অফ সাইড থেকে কভার করব। কাউকে শুট করবে না কিন্তু। আমরা ওদের আত্মসমর্পণের একটা সুযোগ দেব। তোর কথাগুলো শুধু বলি, কিন্তু ও করে দেখিয়েছে। ও প্রমাণ করে দিল যে ও সত্যি কথা বলছে। বলে দিয়েছি, আর কেউ ওর দিকে আঙুল তুলবে না। কমান্ডার, পুলিশ কমান্ডার। ওরা কতজন? পুরো ফোর্স কমান্ডার। সবাই বন্দুক হাতে নাও, আর একটা মেয়েকে নিয়ে জঙ্গলে ছড়িয়ে পড়ো। এতে ওরা আমাদের সহজে খুঁজে পাবে না। তাড়াতাড়ি করো। নিহার, একে কেটে টুকরো করে ফেল আর এদের সামনে ছুঁড়ে মার, যাতে এরা বুঝতে পারে যে কর্ণ রক্তের হোলি খেলা শুরু করে দিয়েছে। নে। দাঁড়াও, দাঁড়াও। এই পুলিশের সাথে কমান্ডোর লোকজনও থাকবে। যদি একটা বাচ্চারও কোনো ক্ষতি হয় না, তাহলে কোনোভাবেই আমাদের এখান থেকে বেরোতে দেবে না এই লোকগুলো। আরে কমান্ডো হোক বা আর্মি, একা কর্ণই এদের জন্য যথেষ্ট। আমি জানি একা আপনি এদের জন্য যথেষ্ট, কিন্তু দলের কথা ভাবুন। এদের সবার কি হবে? 5 মিনিটের মধ্যে সবাই শেষ হয়ে যাবে। আমার মনে হয় আমাদের সবার বেঁচে থাকাটা খুব জরুরি। আপনি বললে আমি কথা বলে দেখব। দাঁড়ান আপনারা, দাঁড়ান আপনারা। দেখুন, আমাদের সঙ্গে অনেক ছোট্ট বাচ্চারা রয়েছে। আমাদের এখান থেকে যেতে দিন, তা না হলে এক এক করে সমস্ত বাচ্চাদের মেরে ফেলা হবে কিন্তু। ঠিক আছে, আমরা তোমাদের যেতে দিতে পারি, কিন্তু গ্যারান্টি কি তোমরা এই বাচ্চাগুলোকে কিছু করবে না? এটা আমাদের দলের লিডার কর্ণ নিজে কথা দিয়েছেন। রাতে কখনো সূর্য উঠলে উঠতে পারে, কিন্তু উনি কথা বদলাবেন না। গানস ডাউন। Go back. এ কি হলো স্যার? আমরা কোনো অ্যাকশন নিলাম না কেন? ওদের লিডারকে ধরার চাইতেও আমাদের প্রায়োরিটি দিতে হবে বাচ্চাগুলোর প্রাণের। আর যতটা মীরাকে আমি চিনি, মীরা একদম এটা চাইবে না যে বাচ্চাগুলোর কোনো ক্ষতি হোক। কিন্তু এবার আমরা কি করব স্যার? এবার আমাদের পুরো প্রস্তুতি নিয়ে অপেক্ষা করতে হবে মীরার পরবর্তী সিগন্যালের জন্য। কর্ণ সবসময় এমন ভাব দেখানোর চেষ্টা করত যেন ও খুব নিডার, কিন্তু যে মানুষ লুকিয়ে থাকার জন্য নিরীহ ছোট্ট বাচ্চাদের অবলম্বন করে সে কখনো নিডার হতে পারে না। যা কিছু কর্ণ করছিল তা একটা বিকৃত মস্তিষ্কের ফল ছিল। আর কর্ণকে বাগে আনার জন্য মীরা ওর বিশ্বাস জিততে শুরু করে দিলেন, কারণ মীরা খুব ভালোভাবেই জানতেন
যে কর্ণ যত তার উপর বিশ্বাস করবে মীরার পক্ষে তাকে হারানো ততটাই। মীরা, আজ অব্দি মেয়েরা আমাদের ঢাল ছিল, কিন্তু আজ তুমি আমার হয়ে তলোয়ারের কাজ করলে। শুধু মেয়েদের ঢাল করে ওখান থেকে বেরোনো মুশকিল ছিল। তুমি সত্যি খুব বুদ্ধিমতী। আমার মনে হয় না পুলিশ এত সহজে আমাদের পিছনে আর ছাড়বে। এই মেয়েগুলোকে আমাদের ঠিকঠাক রাখাটা দরকার, একদম সুরক্ষিত রাখতে হবে, অন্তত ততদিন যতদিন না পরিবেশ ঠান্ডা হচ্ছে। আমার কথা শুনলে আপনার লোকেদের বলুন যে ওদের দিকে যেন নজর না দেয়, কারণ এদের সঙ্গে জোর জবরদস্তি করতে গিয়ে যদি এদের মধ্যে কোনো একজনের কোনো ক্ষতি হয়, আমরা কিন্তু এখান থেকে বেরোতে পারবো না। এই মেয়েগুলোকে যদি আমরা সুরক্ষিত রাখি তো পরেও আমরা এদেরকে ব্যবহার করতে পারবো। তুমি একদম ঠিক বলছো মীরা। যতক্ষণ আমি পুলিশের থেকে আমার লোকেদের মৃত্যুর বদলা না নিচ্ছি, ততক্ষণ আমাকে এই মেয়েদের ঢাল করেই রাখতে হবে। তাই এদের বেঁচে থাকা আমাদের জন্য খুবই প্রয়োজনীয়। স্যার, স্যার আমরা ওদের ডেরাটা খুব ভালো করে তল্লাশি করেছি স্যার। ওখানে প্রচুর পরিমাণে ওষুধ পাওয়া গেছে, যেমন প্রেগন্যান্সি প্রোটেকশন পিল। স্যার অস্ত্র তো সেরকম কিছু পাওয়া যায়নি, হয়তো অস্ত্র সাথেই নিয়ে গেছে। স্যার ওখানে একটা স্যাটেলাইট ফোন পাওয়া গেছে, সেটা আমি ইন্টেলিজেন্স টিমকে দিয়ে দিয়েছি। খুব তাড়াতাড়ি জানতে পারা যাবে যে নকশালরা কাদের সঙ্গে কন্ট্যাক্ট করতো। নকশালদের সবচাইতে বেশি অস্ত্র কারা প্রোভাইড করে তাদের কাছে আমাদের পৌঁছতে হবে। যদি আমরা ওদের সোর্সটাকে শেষ করতে পারি তাহলে এদের সাথে সাথে অন্য গ্যাংগুলোকে আমরা ধরতে পারবো বলে আশা করছি। কমান্ডার, পুলিশ প্রমোদ অব্দি পৌঁছে গেছে। আর ওসমানকেও না অনেকবার পুলিশের গাড়িতে দেখেছি আমি। আমার তো মনে হচ্ছে ওসমানের দ্বারাই প্রমোদের কাছে পৌঁছেছে পুলিশ। ওসমানকে ওরা কোথায় লুকিয়ে রেখেছে? গুরুজি প্রণাম। প্রণাম, এসো। ওসমানের কোনো খবর পেলে? আমি গ্রামের প্রত্যেকটা বাড়িতে পোলিও টিকা খাওয়ানোর আছিলায় গিয়েছিলাম। আমাকে যে ছবিটা দেওয়া হয়েছিল সেই ধরনের একটা লোককে আমি গ্রামের একটা বাড়িতে দেখেছি, কিন্তু ওর সঙ্গে আরো দুজন লোক ছিল আর মনে হচ্ছিল তারা পুলিশের লোক। ঠিক আছে ডাক্তারবাবু, আসি আমি। প্রণাম। প্রণাম। সাহেব, আমাদের জোছনা কবে আসবে? কেমন আছে? কি অবস্থায় আছে? তোমার মেয়ে একেবারে ঠিক আছে, আর আমাদের অফিসার মীরা ওর সঙ্গে আছে। এর বেশি এই মুহূর্তে তোমাদের আর কিছু বলতে পারছি না। শুধু এটুকু বলতে পারি, ওর কিচ্ছু হবে না। মীরা ওর সঙ্গে রয়েছে আর মীরা ওকে এখানে ফিরিয়ে আনবেই। সাহেব, আর কতদিন আমরা এইভাবে থাকবো? জানি না। ডিএসপি স্যার মনে করছেন যে তুমি নকশালদের টার্গেটে আছো। কি রে ওসমান, একা একা পুরো বিরিয়ানিটা খাবি? আমায়ও তো একটু দিতে পারতিস। অনেকদিন আমি বিরিয়ানি খাইনি, জানিস তো। না, পুলিশ আমাকে খা খা, পেট ভরে খা খা। আরে খা আরো। বিরিয়ানির সঙ্গে ওকেও মোড়ের মাথায় ঝুলিয়ে দে, যাতে লোকেরা জানতে পারে যারা পুলিশের বিরিয়ানি খাবে তাদেরকে আমাদের গুলিও খেতে হবে। হ্যালো, স্যার ডেড বডির সাথে চিঠিটা পাওয়া গেছে। যে আমাদের বিরুদ্ধে পুলিশকে সাহায্য করবে তার এই অবস্থাই হবে।
বিক্রম, একটা টিম তৈরি করো। এই মুহূর্তে এই গ্রামে উত্তেজনা বাড়ছে, আর আমরা থাকতে সেটা বাড়তে দিতে পারি না। কমান্ডার, কমান্ডার, পুলিশ আমার জন্য কবর খুঁজছে, কিন্তু সত্যিটা হলো কবরে ওদের যেতে হবে। পূর্ণিমা, আমি চাইছিলাম সেই পুলিশগুলোকে একসঙ্গে পেতে যারা আমাদের লোকেদের খুন করেছে, কারণ শুয়োরের শিকার দল বেঁধে করতেই মজা লাগে। আর ঠিক সেরকমই হলো। আমি উসমানকে মেরে অন্ধকার একটা তীর মেরেছিলাম, ওরা আমাদের 2 জনকে মেরেছিল। 2-এর বদলে আমরা 20 জনকে মারব, যাতে ওরাও জানতে পারে কর্ণ আসলে কে। পুলিশের শরীরে রক্ত নয়, কর্ণ নামের ভয় বইবে। আর পূর্ণিমা, ওখানে আমার সঙ্গে মীরাও থাকবে। বন্ধুকে এইভাবে ধরে নাও, ধরো। এভাবে নয়, এটাকে এখানে রাখো। একটা চোখ বন্ধ করো। শিকার করার সময় একটা কথা মনে রাখবে, নজর শিকারের উপর থাকবে, কিন্তু ধ্যান চারিদিকে থাকবে। কিন্তু আমাদের শিকারটা কে? এখনো অনেক জিনিস ঠিক করা বাকি আছে, তবে তুমি শুধু এটুকু বোঝো যে এবার জঙ্গলে কিছু শিকারী নিজেই শিকার হতে চলেছে। গুলি চালাও। কর্ণ ও জাল বিছিয়ে ফেলেছিল, আর ওর উদ্দেশ্য খুবই ভয়ঙ্কর ছিল। কিন্তু মীরা ওখানে ওদের সঙ্গে থেকে ওই নিরীহ বাচ্চাদের বাঁচানোর জন্য উপায় খুঁজে বের করছিল। বড় প্রশ্ন হলো যে এতদিন ধরে চালাকির সঙ্গে নিজেকে বাঁচিয়ে আসা কর্ণ এবার কি পুলিশের হাতে ধরা পড়বে, নাকি এবারও সে তার নোংরা উদ্দেশ্য সফল করতে সক্ষম হবে। আর এর মধ্যেই পুলিশের হাতে এমন কিছু এলো যার কারণে এই খেলায় তাদের পাল্লা ভারী হয়ে গেল। প্রণাম ডাক্তারবাবু। প্রণাম গুরুজি, প্রণাম। সুশান্ত, একটা ওষুধের লিস্ট বানিয়ে নে, যাতে গভীর ক্ষত আর ব্যথায় আরাম পাওয়া যাবে, কারণ তোর খেলা এবার শেষ। কারণ প্রথমবার যখন তোকে প্রণাম করতে শুনেছিলাম অতটা খেয়াল করিনি, কিন্তু তোর কল ডিটেলস থেকে তোর রাম, প্রণাম, সেলাম সব মানে বুঝতে পেরেছি আমরা। তুই তো নকশালদের সঙ্গে যুক্ত, তাই না? তুই তো এই কোড ওয়ার্ডসগুলো দিয়েই কথা বলিস, তাই না? চল, কিছু কোড ওয়ার্ডস এবার তোকে আমরা শেখাবো, থানায় নিয়ে গিয়ে। নিয়ে চলো একে। শুনুন স্যার। হ্যাঁ স্যার, আমি 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 ওদের হয়ে কাজ করি, আর ওদের চিকিৎসাও সাধারণত আমি করি। সুশান্ত, এই কথাটা আমরা আগেই জানতে পেরেছিলাম যখন নকশালদের ডেরা থেকে ওই ওষুধগুলো আমরা পেয়েছিলাম। ওই ওষুধগুলো যে মেডিকেল শপ থেকে নেওয়া হয়েছিল সেটা ঠিক তোর হসপিটালের পাশেই আছে। এবার তাড়াতাড়ি সেই কথাটা বলে দে যেটা আমরা শুনতে চাইছি, বল। নকশালদের সর্দার হলো কর্ণ। কর্ণ হলো রাক্ষসের আরেক নাম স্যার। আমি ওর জন্য কাজ করতে মানা করতে পারতাম না স্যার। আমি হসপিটালে কাজ করা কর্মীদের সঙ্গে হাত মিলিয়ে মেয়েদের ওই নোংরা ফেলার ব্যাগে সাপ্লাই করে থাকতাম স্যার। করণের একজন লোক আসে, আমাকে বলে যে আমি যেন উসমানকে খুঁজে বার করি। আমি পোলিওর বাহানায় প্রত্যেকটা বাড়িতে গিয়ে খোঁজ খবর নিই। আমার কাছে শুধুমাত্র ওর ছবিটাই ছিল। উসমানের ঠিকানাটার খোঁজ পেয়ে আমি ওই লোকটাকেই, যে এর আগেও এসেছিল, তাকে আমি উসমানের ঠিকানাটা বলে দিই। এই লোকটা আমার আর কর্ণের মধ্যে কথা বলার মাধ্যম।
এবার তুমি আমাদের হয়ে কাজ করবে সুশান্ত। তোমার ডিগ্রি তো ক্যান্সেল হবেই, কিন্তু যদি আমাদের সঙ্গে কাজ করো তাহলে হয়তো তোমার জীবনটা বেঁচে যাবে। এখন যে লোকটা তোমার কথাগুলো কর্ণর কাছে পৌঁছয়, সে যখনই আসবে তুমি সঙ্গে সঙ্গে আমায় জানাবে। এই হলো পোস্ট অফিস, এর পাশ দিয়ে কাঁচা রাস্তা গেছে, আমরা এখান দিয়ে যাব। আর এই হলো পুলিশ স্টেশন, এটাকে আমরা চারদিক থেকে ঘিরে ফেলবো। ভিতরে যাওয়ার দুটো রাস্তা আছে, একটা হলো এটা আর একটা হলো এটা। অর্ধেক এদিক দিয়ে যাবে, বাকি অর্ধেক ওদিক দিয়ে। এতদিন ওরা আমাদের ঘেরাও করেছিল, এবার আমরা ওদের ঘেরাও করব। কাল সন্ধ্যায় সূর্য ডোবার সঙ্গে সঙ্গে ওদের জীবনের সূর্যটাও অস্ত চলে যাবে। আর মীরা, তুমি আমার সঙ্গে থাকবে। নাও জল খাও, নাও জল খাও। আস্তে আস্তে, সাবধানে, আস্তে। জোছনার তো শরীর সকাল থেকেই খুব খারাপ, খালি বমি করছে। ওকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে আমাদের। তো এখন সন্ধ্যার জন্য তৈরি হবে না? আমি তাড়াতাড়ি ডাক্তার দেখিয়ে চলে আসবো এখানে, খুব একটা সময় নেব না। ঠিক আছে শম্ভু। হ্যাঁ কমান্ডার। তুই মীরার সঙ্গে যা আর মেয়েটাকে ডাক্তার দেখিয়ে নিয়ে আয়, আর তাড়াতাড়ি আসিস, কেউ যেন সন্দেহ না করে। এই সুশান্ত, ওঠ, কথা বল, ধর ফোনটা। হ্যালো। হ্যাঁ, এক্ষুনি আসছো? হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ চিকিৎসা করছি। আর হ্যাঁ হ্যাঁ আমি হসপিটালেই আছি। আমার মনে হয় তাপমাত্রা রাতে 85 হবে আর সকালে 23। 85, 23? হ্যাঁ, আমার যেটা মনে হলো সেটা আমি বলে দিয়েছি। খুব একটা বেশি পড়াশোনা করিনি আমি। জোছনা, তুমি খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাও আজকেই। তারপর সন্ধ্যাবেলা আমরা পুকুর থেকে 8-10টা মাছ ধরবো আর আজকেই রান্না করে খাবো। এই কি মাছ খাবো বলছো? তাড়াতাড়ি ওষুধ নাও আর বেরো এখান থেকে, তারা রয়েছে ওদিকে। এই একটা করে ট্যাবলেট দিনে 2 বার। ঠিক আছে, আসছি। এসো সাবধানে। জ্যোৎস্নার তো কিছুই হয়নি। আমি তো ঠিক এটা বুঝলাম না যে আপনি ওদেরকে অ্যারেস্ট করলেন না কেন?
আর ও জানি না কি সব কথা যেন বলছিল। জ্বর, মাছ ধরতে হবে, রান্না করতে হবে, খেতে হবে। চারিদিকে ছড়িয়ে পড়। কর্ণ, চুপচাপ সারেন্ডার কর। সেটাই তোর আর তোর এই পোষা কুকুরগুলোর জন্য ভালো হবে। আমি বলেছিলাম না মীরা, সময় আমার হাতের মুঠোয় বন্দি। কর্ণকে ধরতে পারা এত সহজ নয়। আমার তো প্রথম দিন থেকে এর ওপর সন্দেহ ছিল, আমি তোমায় বলেও ছিলাম, কিন্তু তুমি এর বানানো জালে পা দিলে। এখন এই সমস্ত কথা বলে কোনো লাভ নেই। এখানে শুধু আমরাই রয়েছি। আমি আমার প্রাণ নিয়ে ভাবি না। আর যতদূর আমি জানি, পুলিশ এখানে সমস্ত এক্সিট পয়েন্টে নিজেদের পাহারা বসিয়ে দিয়েছে। তুই আর পালাতে পারবি না। তোর এই বান্দররা আমাকে শিকার করবে। চল, আমিও দেখছি কোন পুলিশ আমাকে ধরে। চল। চল। কর্ণ, আমি তোমাকে আইনের হাতে নিজেকে তুলে দেওয়ার একটা সুযোগ দিচ্ছি। যদি তুমি চাও তাহলে কোনো খুন খারাপি ছাড়াই তোমাকে আর তোমার গ্যাংয়ের লোকেদের আমি এখান থেকে নিয়ে যেতে পারি। নিয়ে যাও ওকে, চলো নিয়ে যাও। ম্যাডাম, আপনি ঠিক আছেন তো? যবে থেকে আপনি নকশালদের সঙ্গে রয়েছেন, আমাদের টিম খুব চিন্তায় ছিল ম্যাডাম। বিক্রম, আমাদের পুরো টিম যথেষ্ট দক্ষতার সাথে এই কর্ণ নামের রাবণের সাম্রাজ্যকে ধ্বংস করেছে। থ্যাংক ইউ, তুমি আমার ক্লুগুলো ঠিকঠাক বুঝতে পেরেছো। ক্লুগুলো খুব ভালো ছিল। তাপমাত্রার মাধ্যমে ল্যাটিটিউড আর লঙ্গিটিউড বলা। স্যার, আমার তো আইডিয়াটা তখন এসেছিল যখন আমি জোছনাকে ডাক্তারের কাছে দেখাতে নিয়ে গেছিলাম। আমি ওখানে একটা ম্যাপ দেখতে পেয়েছিলাম। কর্ণ এত চালাক যে পুরো এলাকাটা ওর দখলে। ও ওর প্ল্যানটা কাউকে বলেনি, শুধু এটাও নিজের মাথায় ছিল। মাছের কথা বলতে হয়েছিল কারণ নদীর রাস্তা ধরে আসতাম আমরা। আর 10টা মাছ মানে 10টা ক্রিমিনাল। আর স্যার, মীরা ম্যাডামের সঙ্গে এতদিন ধরে কাজ করছি যে ওনার দেওয়া সংকেতগুলো বুঝতে আমার এতটুকু অসুবিধা হয়নি। আর আমি এটা জানতাম, ওনার সংকেতগুলো শুধু আমিই বুঝতে পারবো। গুড জব। থ্যাংক ইউ স্যার। ম্যাডাম, আমরা তো আশাই ছেড়ে দিয়েছিলাম। প্লিজ প্লিজ না, আপনি আমার মেয়েকে বাঁচিয়েছেন। আরে কি না না ম্যাডাম, এটার কোনো দরকার নেই। জ্যোৎস্না আর বাকি বাচ্চাদের বাঁচানোর জন্য মীরা তার প্রাণের ঝুঁকি নিয়েছিলেন। নিজের প্রাণের পরোয়া না করেই তিনি কর্ণের মতো কুখ্যাত দুষ্কৃতীর মুখোমুখি হয়ে তাকে জব্দ করেছেন। অবশেষে এতদিন ধরে পুলিশের চোখে ধুলো দিয়ে আসা কর্ণ মীরার জালে ফেঁসেই গেল। এই কেসে মীরা যে সাহসিকতার সঙ্গে নিরপরাধ বাচ্চাগুলিকে বাঁচালেন, তার জন্য ক্রাইম পেট্রোল তাকে কুর্নিশ জানায়। কর্ণ আর তার গোটা দল এখন পুলিশের হেফাজতে। কর্ণর কবজা থেকে বাঁচানো বাচ্চাদের কাছে মীরা যেন সাক্ষাৎ ভগবান। এই কেসে আমাদের সকলের জন্য শিক্ষা রয়েছে যে ভুল বিচারধারা আর বিকৃত মানসিকতা নিয়ে আমরা যদি চাই গোটা দুনিয়া আমাদের সামনে মাথা নত করবে, তাহলে সেটা অসম্ভব। কারণ ক্রাইম নেভার পেজ। এখন আমি অনুপ সোনি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে পরবর্তী এপিসোডে আরও একটা চমকে দেওয়ার মতো ঘটনা নিয়ে। ততক্ষণ নিজের এবং নিজের পরিবারের খেয়াল রাখুন আর দেখতে থাকুন ক্রাইম পেট্রোল ডায়াল 100। শিক্ষা একজনের, জ্ঞান আমাদের সবার। জয় হিন্দ। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.